আলোচনা করেছিলাম কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, এবং সেটার ক্ষেত্রেও আমাদের একই প্যাটার্নে পড়েছিলাম যে ডেফিনেশন, অবজেক্টিভ এবং ডিফারেন্ট টাইপস। এবং উক্ত চ্যাপ্টারে আমাদের আরো কিছু কন্টেন্ট আছে, যেমন সিএসআর বা কমপ্লায়েন্সের মধ্যে ডিফারেন্স কি কি, বা কিছু সাস্টেনেবিলিটি ইস্যু আছে, সাস্টেনেবিলিটি কয় ধরনের হয়। সো এরকম কিছু ফান্ডামেন্টাল কিছু টপিক সেখানে কভার করা হয়েছে। আচ্ছা, সো এটা ছিল আমাদের। এরপরে আমরা সম্ভবত এসডিজি পড়েছিলাম। এসডিজি আসলে পড়ার তো কিছু না, একটু টোটাল আমরা জানি যে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এটা সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি। যে আমাদের প্রথমে আমাদের যে ইউনাইটেড নেশন বা ইউএন আমাদেরকে একটা গোল সেট করেছিল, যেটার নাম ছিল মিলেনিয়াল ডেভেলপমেন্ট গোল, এমডিজি। তো যেটার মেজরিটি আসলে একসেপ্ট বা অ্যাচিভ করার কারণে পরবর্তীতে ফার্দার আরো একটা গোল সেট আপ হয়, যেটার নাম হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। সো সেটারও মেয়াদ হচ্ছে আগামী 2030 সালে এটা আমাদের ফুলফিল হবে। তো সেই লক্ষ্যে আর কি প্রতিটা দেশে গভর্নমেন্ট এটা একটা একটা কমপ্লিট এগ্রিমেন্টের আন্ডারে তারা কাজ করে, এবং সেই কাজের বিভিন্ন উইং থাকে। সো আমাদের এই কমপ্লায়েন্স ইস্যু, যেটা কর্মক্ষেত্রের যে নিরাপত্তা, সেটাও কিন্তু আমাদের এসডিজির সাথে সম্পর্কিত। 17টা গোলের সাথে হয়তো সম্পর্কিত না, কিন্তু বেশ কিছু গোলস আছে যেখানে আমাদের আসলে এই ইন্ডাস্ট্রি রিলেভেন্ট যে সাস্টেনেবিলিটি টপিক অথবা কমপ্লেক্স টপিকগুলো কাভার করে। তো সেই জন্য আমাদের এসডিজি গোলগুলো আমাদের পড়তে হবে। তো টোটাল 17টা গোল, এটা তো ফুললি মুখস্থ আসলে, যে 17টা গোল কি, মানে এগুলো। আর দেন আমরা পড়েছিলাম মনে হয় আমরা কিছু সোশ্যাল সাস্টেনেবিলিটি বা সোশ্যাল কমপ্লায়েন্স, যেটা টু বি অনেস্ট বা টু বি এক্স্যাক্টলি, সেটা আমরা পড়েছিলাম। তো এর মধ্যে ফার্স্ট মনে হয় র্যাপ, ওয়ার্ল্ড ওয়াইড রেসপন্সিবল অ্যাক্রিডিটেড প্রোডাকশন, এই সার্টিফিকেশনটা পড়েছিলাম। কারণ সেই ধারাবাহিকতা আমরা আরো কিছু সার্টিফিকেশনে আমরা মুভ করব। তো আমরা একটু এখনই আমরা স্লাইড শেয়ার দিচ্ছি। আর আজকে মনে হয় ক্লাসটা বেশিক্ষণ করবো না, আসলে আমার খেয়ালই ছিল না, ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ চলছে মনে হয়, তোমরা দেখছো মনে হয় অনেকেই। আমিও ম্যাচ দেখছিলাম। সো আসলে দেখা যাক কি হয়। আমি শেয়ার দিচ্ছি। ওকে। আচ্ছা, এখন আমরা যে সার্টিফিকেশনটা পড়বো সেটার নাম হচ্ছে SA 8000, সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি। সো এইটাতে আসলে কি কি বিষয় উল্লেখ করা হয়েছে। ও বাই দ্য আমরা গার্মেন্টস এর কোড অফ কন্ডাক্টও পড়েছিলাম, আমি একটা টপিক মেনশন করতে ভুলে গিয়েছি, যে টোটাল 9টা আমাদের কোড অফ কন্ডাক্ট ছিল, সিওসি অফ গার্মেন্টস ইন্ডাস্ট্রি অথবা অ্যাপারেল ইন্ডাস্ট্রি। তো আশা করি তোমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ কিনা। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। সো আমরা এখন যদি দেখি যে SA 8000 সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি, এই সার্টিফিকেশনটা আসলে কি বোঝানো হয়েছে। আমি আবারও বারবার একই কথা রিপিট করছি, আমরা ম্যাক্সিমাম কিন্তু সার্টিফিকেশন গুলো পড়বো, এবং উক্ত সার্টিফিকেশন গুলা অ্যাচিভ করার জন্য কি কি লাগে, অথবা তারা কি কি এরিয়া বা আমাদের টপিক গুলো কাভার করে, সেগুলো আমরা জানার চেষ্টা করব। এবং এটাও যেটা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা সার্টিফিকেশন, যেহেতু আমরা সোশ্যাল সাস্টেনেবিলিটি বা সোশ্যাল কমপ্লায়েন্স নিয়ে আমরা দেখছি, সো অলমোস্ট সিমিলার, মানে মানে একদম 19-20 বলা যায়, যে খুব বেশি ডিফারেন্স নাই আসলে। সো কিছু কিছু বায়ার পার্টিকুলার কিছু সার্টিফিকেশনকে তারা ফোকাস দিয়ে কাভার করে, সো এটা বায়ারের উপর ডিপেন্ড করে। সো ব্যাপারটা এরকম। সো আমরা এখন দেখার চেষ্টা করি যে সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি কি। তো আমরা যদি একটু দেখি, মানে কিছু একটু টপিক গুলো একটু স্টাডি করি, তাহলে বুঝতে পারবো যে সোশ্যাল রেসপন্সিবিলিটির বর্তমানে বিজনেসের ক্ষেত্রে আমরা সিএসআর হিসেবে বলে থাকি, যেটা আরেকটা হচ্ছে সোশ্যাল রেসপন্সিবিলিটি। সেটা এখন হচ্ছে বিজনেসের ক্ষেত্রে একটা প্রমিনেন্ট এরিয়া হিসেবে আসলে এটা বিবেচিত হচ্ছে। আচ্ছা। সো এবং বাট সোশ্যাল কমপ্লায়েন্স ভায়োলেশন ক্যান ইজিলি কজ ইউ টু লুজ, যে কথাটা বলা হয়েছে, মেজর কাস্টমার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটার্স ফর ইউর প্রোডাক্ট। আমরা যখন কমপ্লায়েন্সের অবজেক্টিভ পড়েছিলাম, তখনও কিন্তু আমরা বলেছিলাম যে নতুন নতুন বায়ার সার্চ করার ক্ষেত্রে বা বায়ারদেরকে অ্যাট্রাক্ট করার ক্ষেত্রে আমাদের এই ধরনের সার্টিফিকেশনগুলো খুব ইম্পর্টেন্ট। এবং একটা বায়ার যখন কোনো একটা নির্দিষ্ট ফ্যাক্টরিতে অর্ডার প্লেস করবে, তখন কিন্তু সে আহ, কি বলে, ওই ওই ফ্যাক্টরির কমপ্লায়েন্স ইস্যু কিরকম বর্তমান অবস্থা, সেইটাকে সে বিবেচনা করে অর্ডারটা প্লেস করবে। সো এই জন্য দেখবে যে আমাদের দেশে কিন্তু এখন অনেক নন কমপ্লায়েন্ট কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, রাদার যারা হচ্ছে বড় বড় ফ্যাক্টরি, তাদের ক্যাপাসিটি বাড়ছে, বিকজ তারা কমপ্লায়েন্স ইস্যুটা মেনটেন করার কারণে তাদের মানে অর্ডার ওভারলোডেড, তাদের ক্যাপাসিটিকে মানে এক্সিট করছে। কিন্তু যেগুলো ছোট ছোট ফ্যাক্টরি ছিল বা মিড রেঞ্জের ফ্যাক্টরি ছিল, যারা প্রপারলি কমপ্লায়েন্স ইস্যুগুলো মেনটেন করতো না বা নন কমপ্লায়েন্ট ছিল, সেই ফ্যাক্টরিগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে।
So many companies, such as those with the green policies, have made social responsibility an integral part of their business models, and they have done so without compromising the profitability. So S8000 টা কি আসলে, এই সম্পর্কে এখানে বলা হয়েছে যে S8000 স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে আসলে ওই যে আমরা আমরা এর আগেও বলেছিলাম যে যখন কোনো একটা স্ট্যান্ডার্ড হয় সেগুলো কিন্তু একটা ইন্টারন্যাশনাল ল এবং লোকাল যে ল থাকে সেটার উপর বেস করে একটা ব্লেন্ডেড ফর্মে আসে। তো এবং এখানে কিন্তু সেই কথাটা দেখা, আমরা যে আগের সার্টিফিকেটটা পড়েছিলাম র্যাপ, ওয়ার্ল্ড ওয়াইড রেসপন্সিবল অ্যাক্রেডিটেড প্রোডাকশন, সেখানেও কিন্তু মেনশন ছিল। সো সেখানকার পিলার হিসেবে কারা কারা কাজ করেছো। সো সিমিলারলি এখানেও দেখতে পাচ্ছ যে স্ট্যান্ডার্ড অফ দ্য ডিসেন্ট ওয়ার্ক, ইনক্লুডিং দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ দ্য হিউম্যান রাইটস, এইটা একটা পিলার হিসেবে কাজ করছে। আইএলও কনভেনশন, আইএলও ইজ এ মাস্ট, সব জায়গায় থাকবে, এবং ন্যাশনাল লজ, এবং যেই দেশে আসলে আমরা ইমপ্লিমেন্ট করব সেই দেশের কিছু ল আবার ওইটার সাথে কিছুটা মানে ম্যানিপুলেটেড হয় বা সে মিক্স আপ হয়ে ওই ফর্মেটে, নির্দিষ্ট ফর্মেটে চলে আসে। So S8000 applies a management system approach to social performance and emphasizes the continual improvement. A social audit is one of the best ways to cost effectively evaluate or supply. এই কথাগুলো বলা হচ্ছে যে মূল কথা হচ্ছে এটা হচ্ছে একটা সোশ্যাল কমপ্লায়েন্স ইস্যু, এবং যে লেবার রাইটস নিয়ে তারা মূলত কাজ করে, সেই পারফরমেন্সটা তারা দেখে এবং তারা কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টটাকে তারা মূলত ফোকাস দেয়, রেদার যে চেকলিস্ট স্টাইল অডিটিং সেটার বদলে আর কি। তো এখন আমরা যদি বলি যে হোয়াই ইউজ S8000 অ্যাজ ইউর সোশ্যাল অডিট ফ্রেমওয়ার্ক, যে কেন আমরা এটা ইউজ করতে পারি, সো সেই ইম্পর্টেন্সটা এখানে বলা হয়েছে। সো আমরা একটু দেখার চেষ্টা করি কি বলেছে, যে আসলে কেন দরকার। যে ইটস আলটিমেটলি আপ টু ইউ অ্যাজ দ্য ইম্পোর্টার টু চুজ which social audit framework to apply to your supply depending on your own needs and customer requirements. But many auditing companies recommend an audit base, মানে ওই যে যেটা বললাম যে আলটিমেটলি আমার উপর ডিপেন্ড করবে, যে আমি অ্যাজ এ ফ্যাক্টরি সম্পূর্ণ আমার রাইট বা এটা আমার মানে এখতিয়ার যে আমি আসলে কোন সার্টিফিকেশনে যাব। বাট এর মধ্যে যেগুলো মোস্ট পপুলার, যেগুলো বেশি জনপ্রিয়, সেগুলোকে কিন্তু আমরা নেওয়ার চেষ্টা করি। সো এখানে ওই জিনিসটা ফোকাস করা হয়েছে যে S8000 আসলে অনেকে রেকমেন্ড করে, সো এই জন্য আমরা সেটা একসেপ্ট করতে পারি। এবং S8000 is a voluntary standard for the social compliance based on the United Nations Declaration of the Human Rights, national labor laws and international human rights norms. এবং অনেক কোম্পানি, যেমন এখানে দুইটা কোম্পানির নাম উল্লেখ করেছে, ওয়ালমার্ট এবং ডিজনি। এবং আমি আমি লাস্ট যে আমি এপিলিয়নে যখন যে প্রিন্টিং এ গেলাম তখন আমি দেখলাম যে ওয়ার্ল্ড ডিজনি ওরাও কিন্তু এই S8000টাকে ফোকাস করে, এবং ওরা ওই কোম্পানিটা S8000টা মেনটেন করছে। সো এটা বায়ের উপর ডিপেন্ড করে কোন ধরনের বায়ার, যে বায়ের অর্ডার বেশি আসছে, আমি যদি ওয়ালমার্টের আমার অর্ডার বেশি থাকে সো ডেফিনেটলি আমি এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করব, ব্যাপারটা আসলে এরকম। সো এখন আমাদের বলা হচ্ছে যে এই S8000 এই স্ট্যান্ডার্ডে আসলে কয়টা চেকলিস্ট, টোটাল 9টা চেকলিস্ট। আমরা র্যাপে সম্ভবত 12টা চেকলিস্ট পড়েছিলাম, এখানে আমাদের 9টা চেকলিস্ট, এবং সারপ্রাইজ মানে সবই সেম আসলে। মানে এই জিনিসগুলো আসলে বারবার পড়ানোর একটু বোরিং, কারণ কন্টেন্ট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সেম। আমরা কিন্তু মনে আছে তোমাদের গার্মেন্টস এর কোড অফ কন্ডাক্ট পড়েছিলাম। সো সেই কোড অফ কন্ডাক্টটা কি ছিল? কোড অফ কন্ডাক্টটা ছিল হচ্ছে আমাদের গার্মেন্টস, পার্টিকুলারলি আমাদের দেশের গার্মেন্টস এর জন্য বা অ্যাপারেল ইন্ডাস্ট্রির জন্য একটা কোড অফ কন্ডাক্ট যেটা মেনটেন করতে হবে টু এনশিওর সোশ্যাল কমপ্লায়েন্স ইস্যু। এবং ওই কোড অফ কন্ডাক্টটা ডেভেলপ করা হয়েছিল এই রিলেভেন্ট যে স্ট্যান্ডার্ড গুলো আছে, যেমন আমি কিছু নাম বলতে তোমাদের পারে, এক্সাম্পল হচ্ছে র্যাপ একটা হতে পারে, একটা হচ্ছে আমাদের ডিসেন্ট ওয়ার্ক হতে পারে, তারপর হচ্ছে আমরা যেটা পড়ছি S8000 হতে পারে, তারপর হচ্ছে ফেয়ার ওয়্যার ফাউন্ডেশন, এগুলো আমরা দেখবো পরবর্তীতে আরো কিছু সার্টিফিকেশন, ফেয়ার লেবার অ্যাসোসিয়েশন, ক্লিন ক্লথ ক্যাম্পেইন, দিজ আর দ্য স্ট্যান্ডার্ডস। লাইক আইএসও যেমন একটা স্ট্যান্ডার্ড হয়, বা আমরা বলি বিএসটি স্ট্যান্ডার্ড, এরকম আসলে। তো ওই সব কিছুকে ব্লেন্ড করে একটা কোড অফ কন্ডাক্ট তৈরি করা হয়েছে গার্মেন্টস এর ক্ষেত্রে, বাংলাদেশে যেটা মেনটেন করা হয় আর কি। সো একইভাবে আমরা যদি দেখি এখানে যে S8000 এর 9টা আমাদের আসলে পয়েন্ট দেওয়া আছে। সো 9টা পয়েন্ট কি, যেমন নাম্বার 1 চাইল্ড লেবার। সো অলরেডি একই জিনিস আবার আলোচনা করার খুব বেশি দরকার আছে বলে মনে হচ্ছে না, কারণ অলরেডি আমরা প্রথম 2-3টা ক্লাসে এই জিনিসটা আলোচনা করেছি। বাট তারপর খুবই সংক্ষেপে যদি বলি যে এখানে আসলে চাইল্ড বা ইয়ঙ্গার, এবং তার উল্লেখ করেছে লেস দেন 15 ইয়ার্স ওল্ড, তারা 15 বছরের আসলে নিচে কাউকে আসলে কাজ করতে তারা কি বলে উৎসাহিত বোধ করে না, বা তাদের নিষিদ্ধ এই বিষয়টা। দ্য স্ট্যান্ডার্ড অলসো সেটস রিকোয়ারমেন্টস ফর দ্য এমপ্লয়মেন্ট অফ ইয়ং ওয়ার্কার্স হু আর ইয়ঙ্গার দেন 18 ইয়ার ওল্ড। অনেক ক্ষেত্রে 18 করে, কারণ হচ্ছে মেনি কান্ট্রিজ অ্যালাউ ইয়ং ওয়ার্কার্স, তারা ইয়ে করে। সো এখানে তারা একটা মেনশন করে যে 18 বছর পর্যন্ত ইয়ং ওয়ার্কার্স, আর বাংলাদেশ আইনে তো 18 বছর পর্যন্ত আসলে চাইল্ড। সো সেই ক্ষেত্রে কিছুটা ওই যে ম্যানিপুলেশন থাকতে পারে, বাট ওভারঅল ওই ন্যাশনাল লটাকে জাস্টিফাই করে, এবং S8000 এর যে যেটা বললাম যে ইউনাইটেড নেশন
যে প্রোক্লেমেশন অফ দ্য হিউম্যান রাইটস, আর একটা হচ্ছে আইএলও, যেটা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তাদের সাথে ব্লেন্ড করে আমরা আইনটা তৈরি করি। সো সেই অনুযায়ী আমাদের কোনো চাইল্ড লেবার করানো যাবে না। সো এখানে বলা হয়েছে, যেমন এবং এটাও বলা হয়েছে যে স্ট্যান্ডার্ডটা কি, বিসাইডস এজ রেস্ট্রিকশন, বয়স নিয়ে অনেক সময় থাকে। সো বয়সটাকে যদি আমরা পাশ কাটিয়ে আমরা কিছু স্ট্যান্ডার্ড দেখি, এখানে বলা হয়েছে ইয়ং ওয়ার্কার্স অনলি ওয়ার্ক আউটসাইড স্কুল আওয়ার্স ইফ দে আর সাবজেক্ট টু কম্পালসারি এডুকেশন ল। ওই যে ইয়ং ওয়ার্কার 18 বছর, তো সেই ক্ষেত্রে তাদের কম্পালসারি স্কুলিং এর পাশাপাশি সেই কাজটা করবে। আহ, তারপর হচ্ছে ইয়ং ওয়ার্কার্স ডু নট ওয়ার্ক মোর দ্যান 8 আওয়ার্স পার ডে অর ওয়ার্ক ডিউরিং নাইট আওয়ার্স। সো রাতে কাজ করানো যাবে না, বা 8 ঘন্টার বেশি কাজ করানো যাবে না, এবং আনসেফ ওয়ার্কিং কন্ডিশনে তাদেরকে আহ, নিয়োজিত করা যাবে না। সো এটা ছিল আমাদের চাইল্ড লেবার সম্পর্কিত। এরপর আমরা যদি আসি ফোর্সড লেবার্স। সো ফোর্সড লেবারে যেটা বলা হয়েছে, এটা আমরা আলোচনা করেছিলাম যে যে কোনো ধরনের বন্ডেড লেবার এই কাজগুলো করা যাবে না। সো এখানে বলাই হয়েছে যে S8000 forbids suppliers from employing forced or slave labor as well as withholding the personal documents, salary or benefits from the workers। আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম এটা, যে অনেক সময় হয় কি পার্সোনাল ডকুমেন্ট তুমি অ্যাজ এ যে কোনো জায়গায় জয়েন করলা, এই ডকুমেন্ট গুলাকে আমি আহ, আটকে রাখলাম, স্যালারি আটকে রাখছি, সুযোগ সুবিধা আটকে রাখছি, তার বিনিময়ে তোমাকে কাজ করানো হচ্ছে, মানে এই যে ওয়ান কাইন্ড অফ ফোর্স, কোনো কাজে বাধ্য করা যাবে না, এই বিষয়টা এখানে বলা হয়েছে। সো এইটা, এবং S8000 requires that the staff have the right to leave the workplace at the end of the each work day and right to terminate their employment with reasonable notice। সে অবশ্যই যে কোনো সময় তার জব থেকে টার্মিনেট হতে পারে, করতে পারবে, সে লিভ করতে পারবে উইথ রিজনেবল নোটিস, সে প্রপার বা প্রায়র নোটিস দিয়ে সে এটা ইউ করতে পারবে। So, forced labor is an important aspect of the social compliance that has been banned through some specific legislature outside the, যেমন ইউএস, the United States অলরেডি বলছে যে ব্যান্ড অল ইম্পোর্ট মেড উইথ ফোর্স লেবার ইন 2016 তারা এই জিনিসটা একটা আইন করে যে তারা কোনো ধরনের পণ্য আমদানি করবে না যেখানে ফোর্স লেবার আসলে অ্যাপ্লাই করা হয়। তারপরে বলা হচ্ছে হেলথ অ্যান্ড সেফটি, নাম্বার 3 স্ট্যান্ডার্ড। তো হেলথ অ্যান্ড সেফটির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, এখানে আমাদের কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো আমরা দেখলে বুঝতে পারবো যে আসলে কি, যে যে কোনো হ্যাজার্ডাস এনভায়রনমেন্ট, এই বিষয়গুলো আর কি, যে মিনিমাইজ অর এলিমিনেট দ্য কজেস অফ অল সেফটি হ্যাজার্ডস in the workplace environment wherever reasonable, assess health risks for new expectant or nursing mothers, provide the effective health and safety training, তাদের স্বাস্থ্যগত বিষয়গুলো খেয়াল রাখা, বা যে পার্সোনাল প্রোটেক্টিভ যে ইকুইপমেন্ট সেগুলো তারা যেন পরিধান করে, এই বিষয়গুলো দেখা, ক্লিন টয়লেট ফ্যাসিলিটি এনশিওর করা, পোর্টেবল, এটা সম্বন্ধে পোর্টেবল হবে, পোর্টেবল ওয়াটার অ্যান্ড স্যানিটারি ফ্যাসিলিটিস ফর ফুড স্টোরেজ। তা এটাও কিন্তু আমরা বলেছিলাম লাস্ট দিন, যে ওই যে আমাদের যে ফার্স্ট এইড বক্স থাকে, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আমাদের এনশিওর করা, এগুলো আমরা পড়বো। যে ন্যাশনাল, আমাদের যে বাংলাদেশ লেবার ল, সেখানে কিন্তু উল্লেখ করা আছে যে কতজন ওয়ার্কারের জন্য ক্লিন টয়লেট রাখা লাগবে, কতজন ওয়ার্কারের জন্য আমাদের এই ওয়াটার ফ্যাসিলিটি রাখা লাগবে, এবং স্যানিটারি ফ্যাসিলিটি রাখা লাগবে ফর দ্য ফুড স্টোরেজ। সো এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। সো এইটাই হচ্ছে হেলথ অ্যান্ড সেফটি, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্যগত যে ঝুঁকি সেগুলোকে এড়ানোর জন্য পিপি, যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট এনশিওর করা, এই বিষয়গুলো রিলেভেন্ট। নাম্বার 4 যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড কালেকটিভ বার্গেনিং। আচ্ছা, তো ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড দ্য কালেকটিভ বার্গেনিং, যেটা অলরেডি ডিসকাসড, আমরা বারবার বলেছি যে এখানে যেহেতু আসলে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি একটা লেবার ইন্টেন্সিভ, বা আমাদের হচ্ছে প্রচুর পরিমাণে ওয়ার্কার এখানে কাজ করে, সেই জন্য আমাদের এখানে একটা ওয়ার্কারদের প্রতিনিধি দরকার, যে প্রতিনিধিগুলা ওয়ার্কারদের রাইটস নিয়ে তারা ম্যানেজমেন্টের সাথে তারা ডিসকাস করবে, ম্যানেজমেন্টের কাছ থেকে মানে দরকার হলে সে দাবিগুলো আদায় করে নিবে, এই কাজগুলো তারা করবে। তার মানে সেটা কিভাবে করে, রাইট টু অর্গানাইজ ট্রেড ইউনিয়ন, তাদেরকে ট্রেড ইউনিয়ন করার স্বাধীনতা দিতে হবে। সো এই এই বিষয়গুলো এখানে বলা হয়েছে। সো এইটাই হচ্ছে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, কালেকটিভ বার্গেনিং, মানে অতি সংক্ষেপে আমি বললাম, আর আর কিছু এখানে চেকলিস্ট দেওয়া আছে। সো এটা, এবার আমরা আসি ডিসক্রিমিনেশন বা বৈষম্য তো করা যাবে না, অলরেডি এটা বলা হয়েছে যে এখানে আসলে কোনো ধরনের, মূল পয়েন্ট হচ্ছে কোনো রেশিয়াল, যে রেস, অরিজিন, কাস্ট, জেন্ডার, রিলিজিয়ন, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন এন্ড মেনি আদার অ্যাট্রিবিউটস, অন্যান্য যে কোনো অ্যাট্রিবিউটস উপর বেস করে ডিসক্রিমিনেশন করা যাবে না। এটা আমাদের দেশের জন্য যেমন সত্য, এটা কিন্তু ইউরোপে, যারা আমি কিছুদিন আমি কমপ্লেন্স পড়ার থ্রুতে আমি দেখলাম যে অ্যাভারেজ ইউএসএ তে যেটা দেখা যাচ্ছে যে যারা এশিয়ান, যারা, তাদের কিন্তু অ্যাভারেজ স্যালারি কিন্তু অনেক কম। সো এটা ওয়ান কাইন্ড অফ ডিসক্রিমিনেশন। সো দেখা যাচ্ছে যে এটা করা যাবে না। অনেকেই আছে যে পার্টিকুলারলি এই ধরনের ওয়েস্টার্ন কান্ট্রি রিফিউজি হিসেবে অনেক দেশ থেকে যায়, কিন্তু সে যদি প্রপারলি একটা জব সে অ্যাভেল করে, সেই ক্ষেত্রে তাকে দেখা যাচ্ছে প্রপার স্যালারি দিচ্ছে না। সো তার মানে যে রেশিয়াল ইস্যু, তারপর জেন্ডার ইস্যু তো অনেক সময় হয়, নারী পুরুষের বেতনে একটা বৈষম্য থাকে।
আমাদের দেশে এটা দেখা যায় ব্যাপক, ওয়ার্ল্ডেও এটা আছে, এটা মিটিগেট করার চেষ্টা চলছে। বাট প্রতিটা সেক্টরে আসলে আছে, নারী পুরুষের বেতনে একটা ব্যাপক বৈষম্য থাকে, বা সুযোগ সুবিধার ক্ষেত্রে একটা বৈষম্য থাকে, রিলিজিয়াস ইস্যুগুলো থাকে, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকে। সো এইগুলোর উপর বেস করে আসলে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। তাকে শুধুমাত্র এজ এ জাজ করতে হবে, সে এখানে এখানে যদি কাজ করে তার ওই কাজের উপর বেস করে তাকে আমার পেমেন্ট বা অন্যান্য সুযোগ সুবিধা এবং তার রাইটস গুলো ফুলফিল হচ্ছে কিনা এটা আমাদের দেখতে হবে। সো এইটা হচ্ছে আমাদের ডিসক্রিমিনেশন। এবার আমরা আসি ডিসিপ্লিনারি প্র্যাকটিস। ডিসিপ্লিনারি প্র্যাকটিস বলতে বোঝানো হচ্ছে যে আমাদের যারা মানে ওয়ার্কার যারা থাকবে তাদের সাথে আসলে তাদের ডিগনিটি এন্ড রেসপেক্ট সেটা আমাদের মেনটেন করতে হবে। হ্যাঁ, যে তাদেরকে কোনো ধরনের মানে রেসপেক্ট, তার রেসপেক্টটা রাখতে হবে। সে সে ভুল করতে পারে বা তার এখানে ব্যর্থতা থাকতে পারে, বাট তার বদলে এই যে ফরবিডস লেখাই আছে এখানে যে ইনহিউম্যান ট্রিটমেন্ট, কর্পোরাল পানিশমেন্ট, মেন্টাল অর ফিজিক্যাল কোয়ারেশন অর ভার্বাল অ্যাবিউজ, এই জিনিসগুলো করা যাবে না। কাউকে তুমি বুলি করতে পারবে না, কাউকে গালিগালাজ করতে পারবে না, বা কাউকে তুমি বিট করতে পারবে না, মারামারি করতে পারবে না। সো কর্পোরাল পানিশমেন্ট এগুলো করা যাবে না। সো এগুলো হচ্ছে ডিসিপ্লিনারি প্র্যাকটিস। সো এখানে আসলে একটা গ্রিভেন্স মেকানিজম থাকে প্রতিটা জায়গায়, যে গ্রিভেন্স মানে আসলে আসলে এখানেও যে আমাদের যে নাম্বার 4 যে এটা পড়লাম তার সাথে রিলেটেড। নাম্বার 4-এ ছিল না যে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, কালেকটিভ বার্গেনিং। হয়তো ওয়ার্কারদের পক্ষ থেকে কোনো ভুল হতে পারে বা তার কোনো অপরাধ থাকতে পারে, সেটা প্রপারলি গ্রিভেন্স মেকানিজম এই ফর্মুলা বা ল অ্যাপ্লাই করে আসলে এখানে সলভ করতে হবে। এখানে মারামারি করা যাবে না। একজন চুরি করতে পারে, তার মানে এই না যে তাকে ফিজিক্যাল মানে অ্যাবিউজ করতে হবে, তাকে মারতে হবে। তো এই কাজগুলো করা যাবে না। সো এটা হচ্ছে আমাদের ডিসিপ্লিনারি প্র্যাকটিসের মধ্যে চলে আসতেছে। 7 নাম্বারটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স। অলরেডি তোমাদের মেমোরাইজ হয়ে যাওয়ার কথা যে কতক্ষণ থাকে আসলে। সো এটা নিয়ে তো আসলে এক্সট্রা বলা কিছু নাই, যে অ্যাটলিস্ট 1 ডে রেস্ট থাকবে ফলোইং 6 কনজিকিউটিভ ডেজ, এবং নর্মাল উইক শুড নট এক্সিড 48 আওয়ার্স। এবং সে যদি ওভারটাইমও করে উইকে 12 ঘন্টার বেশি সে করতে পারবে না। দিস ইজ দ্য ওয়ার্কিং আওয়ার্স। নাম্বার 8 হচ্ছে রিমিউনারেশন। তো এখানে আসতেছে তার বেতন ভাতাগুলো প্রপারলি দিতে হবে, তার বেতন এবং অন্যান্য যে সুযোগ সুবিধা। ফর এক্সাম্পল, কেউ যদি ম্যাটারনিটি লিভে যায় তার কিন্তু বেসিকটা সে পাবে, সে 6 মাসের জন্য সে লিভে থাকবে। তার কি বলা হয় এবং ডেটটা ফিক্স করা হয় তার সন্তান জন্মদানের যেদিন হবে সেদিন থেকে। তাহলে ওই দিন থেকে 6 মান্থস সে কিন্তু একটা ম্যাটারনিটি লিভ পায়, বেনিফিট পায়। এবং সেখানে নিয়মটা হচ্ছে সে কিন্তু তার বেসিক স্যালারিটা পাবে। সো এই রিমিউনারেশনটা তাকে বুঝাই দেওয়া লাগবে। নর্মালি যারা কাজ করে তাদের বেতন ভাতা রাইট টাইমে দিতে হবে, ফেস্টিভ্যাল বোনাস গুলো প্রপারলি দিতে হবে, ঈদের বোনাস যদি বলি। কেউ যদি ওভার টাইম করে সেই ক্ষেত্রে পার আওয়ারে কিন্তু তার ডাবল মজুরি থাকে, সেটা তাকে সঠিকভাবে দিতে হবে। সো এই বিষয়গুলো হচ্ছে এই রিমিউনারেশন এই এর মধ্যে কভার করে। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ ম্যানেজমেন্ট সিস্টেম। তো এমন একটা ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে হবে যেটা আসলে এই পুরো সিস্টেমটাকে সে কি করবে, মানে এটাকে সে মানে অবজার্ভ করবে এবং সে অনুযায়ী সে ব্যবস্থা নিতে পারবে। যেমন এখানে বলা হয়েছে যে ফ্যাক্টরি ম্যানেজমেন্ট মাস্ট টেক সেভারাল অ্যাডিশনাল স্টেপস রিগার্ডিং কারেক্টিভ অ্যাকশনস, প্রিভেন্টিভ মেজার্স অ্যান্ড পলিসিস, ডকুমেন্টেশন, দ্য ফুল কমপ্লায়েন্স। যে কারেক্টিভ অ্যাকশন নিবে এবং সেই অনুযায়ী সে প্রিভেনশন করবে, পলিসি এবং ডকুমেন্টেশন করবে এই জিনিসটাকে প্রপারলি, যেন সে আমরা এটাকে রান করতে পারি বা অপারেট করতে পারি। সো দিজ আর দ্য 9 ম্যানেজমেন্ট সিস্টেম। আই হোপ এভরিওয়ান ইজ ক্লিয়ার। সবাই কি বুঝতে পেরেছো S8000-এর 9টা স্ট্যান্ডার্ড? পরীক্ষা যদি আসে আশা করি লিখতে পারবা। তো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে চাইল্ড লেবার, ফোর্স লেবার, এই বিষয়গুলো মুখস্থ করবা, আর ভেতরের কথাগুলো নিজের ভাষায় লিখলেও হবে। সবাই কি বুঝতে পারছো? হ্যালো? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওকে। তাহলে আমরা নেক্সট টপিকে মুভ করি। ওকে, আমরা নেক্সট টপিকে যাই। সরি, আমি মাঝখান দিয়ে আসলে স্কোরটা দেখলাম। সো লেটস সি। এখন 65 মিনিট গন, আমাদের আসলে আর বেশি সময় নাই। সো আমরা এখন নেক্সট টপিকে যাই। S8000-এর পরের টপিকটা আমরা ইয়ে করবো, এটা হচ্ছে ইউনাইটেড নেশন গ্লোবাল প্রিন্সিপাল, সেটা আমি শেয়ার দিচ্ছি। ওকে।
আই হোপ এভরিওয়ান ইজ সিং, দেখতে পাচ্ছ তো? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে দ্য 10 প্রিন্সিপালস অফ দ্য ইউনাইটেড নেশন গ্লোবাল কম্প্যাক্ট, মানে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত আমাদের হচ্ছে 10টা গ্লোবাল কম্প্যাক্ট। এই গ্লোবাল কম্প্যাক্ট গুলো আসলে আমাদের বিজনেস এর মধ্যে অ্যাপ্লাই করতে হয় আসলে সাস্টেনেবিলিটি বা কমপ্লেক্স ইস্যুগুলোকে এনশিওর করার জন্য। তো এটা আবার 4টা ভাগে ভাগ করা, একটা হচ্ছে হিউম্যান রাইটস, একটা হচ্ছে লেবার, একটা হচ্ছে এনভায়রনমেন্ট, একটা হচ্ছে অ্যান্টি করাপশন। তো এর মধ্যে আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে হিউম্যান রাইটস এবং লেবারটা, এটা আর কি। সো অন দ্য বেসিস অফ সোশ্যাল কমপ্লায়েন্স। তো আমরা একটু ইন্ট্রোডাকশনটা দেখার চেষ্টা করি যে আসলে একটা ভূমিকা বা পটভূমিটা বা কনটেক্সটটা কি আসলে। Corporate sustainability starts with a company's value system and principle based approach to doing business. This means operating in the ways that, at a minimum, meet fundamental responsibility in the area of human rights, labor, environment, and anti corruption. তার মানে হচ্ছে যে আমাদের যেটা বললাম যে আমাদের আসলে মিনিমাম একটা কি থাকে, রেসপন্সিবিলিটি থাকে বা একটা দায়বদ্ধতা থাকে। কোথায়? হিউম্যান রাইটস, লেবার, এনভায়রনমেন্ট, মানে এই পার্সপেক্টিভ গুলোতে আমাদের নিজস্ব দায়বদ্ধতা, বিজনেসটা করতে হবে আসলে। সো সেইটা আসলে তার মূল কনটেক্সট। রেসপন্সিবল বিজনেস ইনঅ্যাক্ট দ্য সেম ভ্যালুজ অ্যান্ড প্রিন্সিপালস wherever they have a presence sorry, and know that the good practices in one area do not offset harm in another. সো এই কথাগুলাই মানে ওই যে ভালো ভালো কথা যেগুলো আর কি, ভূমিকা যে আসলে আমাদের ভূমিকা রাখতে হবে, এবং এটা কিন্তু মূল হচ্ছে আসলে সাস্টেনেবিলিটি বলো কমপ্লায়েন্সের মূল টপিকটাই এইটা। যে আমি যখন একটা সমাজে বিজনেস করব, এই বিজনেসে একটা দীর্ঘস্থায়ী একটা ছাপ বা একটা ফুটপ্রিন্ট রাখতে হবে। সেটা কিভাবে? আমি শুধুমাত্র প্রফিটের উপর বেস করে আসলে আমি কি করব না, বিজনেসটা করব না। কারণ আমি যখন একটা বিজনেস করব, এই বিজনেসটা কিন্তু সলো কিছু না, এইটার সাথে আসলে মানে অনেকগুলা স্টেক হোল্ডার জড়িত থাকে। তাহলে এই যে স্টেক হোল্ডার গুলো জড়িত থাকে, তাদের রাইটসটা আমার অবশ্যই ফুলফিল করতে হবে। এইটাই আমার রেসপন্সিবিলিটি। মানে এই যে ফিলোসফিটা, এখান থেকে কিন্তু কমপ্লায়েন্স ইস্যুটা চলে আসছে। আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরি চালাই, তাহলে এই গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে আমার শত শত বা হাজার হাজার ওয়ার্কার কাজ করে, তারা পরিশ্রম করছে, এবং তার বিনিময়ে কিন্তু আমার এই ফ্যাক্টরিটা রান হচ্ছে। ইয়েস, আমি তাদেরকে বোনাস দিচ্ছি, বাট সেই বোনাসটা কিন্তু, সরি মানে বেতন দিচ্ছি, বাট বেতনটা কিন্তু তার আসলে আমার পকেট থেকে যাচ্ছে না, এটা আমার প্রোডাক্টিভিটি বা প্রফিট থেকে যাচ্ছে। সো দেখা যাচ্ছে যে এই যে তারা, তাহলে তারা যে স্টেক হোল্ডার জড়িত, তাদের আমার রাইটটা ফুলফিল করতে হবে। খালি বেতন আমি দিলাম তাহলে হবে না, কারণ দে আর হিউম্যান। সো তারা, তাদেরকে সে টাকা দিলাম আর জিনিসটা হয়ে গেল, ব্যাপারটা এরকম না। রেদার তারও কিছু ডিমান্ড থাকবে, যে রাইটস থাকবে বা হিউম্যান রাইটস থাকবে, সেটা আমার ফুলফিল করতে হবে। সেম থিং গোজ ফর এনভায়রনমেন্ট। যে আমি যখন বিজনেস করবো অ্যাজ এ হোল বা কালেকটিভলি আমাকে বিজনেস করতে হবে। তাহলে আমি এখন ধরো বিজনেসে 12টা বাজায় ফেললাম, বা সরি কি বলে, এনভায়রনমেন্টে 12টা বাজায় ফেললাম, পরিবেশ ভয়াবহ অবস্থা, আসলে এখানেও বিজনেসটা কিন্তু লং লাস্টিং হবে না। প্লাস যেহেতু আমি এই মাটিতে বা এই এই এনভায়রনমেন্টের মধ্যে আমি ব্যবসাটা পরিচালনা করতেছি, সো আমার এখানে একটা এথিক্যাল কনসিডারেশন থাকবে, যেন পরিবেশটা বিপর্যয় না হয় বা দূষিত না হয়। এই পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি চলে আসছে। প্লাস এটাকে একটা লং টার্ম একটা হলিস্টিক অ্যাপ্রোচ, যেটা যে আসলে এই পরিবেশ যদি না থাকে, আলটিমেটলি কিন্তু বিজনেস করা যাবে না, তাই না? যে সো এই বিষয়গুলো কিন্তু চলে আসে। সো এই এই যে ফিলোসফিটা, এই ফিলোসফিটা আসলে সকল সার্টিফিকেশন বলি, স্ট্যান্ডার্ড বলি, রাইটস বলি, সবকিছুর সাথে আমাদের রিলেভেন্ট বা কানেক্টেড। সো এইটাই আর কি। তো কনটেক্সট সব কম বেশি একই রকম। তো এই ইউনাইটেড নেশনের যে 10টা প্রিন্সিপাল আছে, সো সেটা আমরা কি কি দেখার চেষ্টা করি। সো হিউম্যান রাইটস, প্রথম যেই চ্যাপ্টার, চ্যাপ্টার বলবো না মানে সেগমেন্ট, হিউম্যান রাইটস, সেটার মধ্যে দুটো প্রিন্সিপাল দেওয়া আছে, এবং এই প্রিন্সিপাল গুলো অলরেডি আমরা পড়ে ফেলেছি। ফর এক্সাম্পল, বিজনেস শুড সাপোর্ট এন্ড রেসপেক্ট দ্য প্রোটেকশন অফ দ্য ইন্টারন্যাশনাল প্রোক্লেম হিউম্যান রাইটস। তার মানে তার মানবাধিকারের যে বিষয়গুলো, সেটা লঙ্ঘন করা যাবে না। একজন ওয়ার্কার বা যে একজন কর্মী আমার এখানে যে কাজ করে, তার হিউম্যান রাইটসটাকে আপহোল্ড করা এবং উইথ ডিগনিটি, এবং বা এটাকে প্রোটেক্ট দেওয়া, এটা হচ্ছে আমার একটা রেসপন্সিবিলিটি। 2 নম্বরে বলা হচ্ছে মেক শিওর দ্যাট দে আর নট কমপ্লিসিট ইন হিউম্যান রাইটস অ্যাবিউজেস। যে হিউম্যান রাইট অ্যাবিউজটা যেন না হয়, এটা হচ্ছে আমাদের এই হিউম্যান রাইটস সেগমেন্টের সাথে রিলেভেন্ট। আর লেবার রাইটস এর সাথে রিলেভেন্ট যেটা অলরেডি পড়ে ফেলেছি, যেমন ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন থাকা লাগবে, কালেকটিভ রিকগনিশন অফ দ্য রাইট টু কালেকটিভ বার্গেনিং থাকা লাগবে, দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ফোর্সড অ্যান্ড কম্পালসারি লেবার, এবং দ্য এফেক্টিভ এভলিউশন অফ দ্য চাইল্ড লেবার, এবং এলিমিনেশন অফ দ্য ডিসক্রিমিনেশন দ্য রেসপেক্ট অফ এমপ্লয়মেন্ট অকুপেশন। তার মানে ওই যে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, কোনো ফোর্স লেবার বা কম্পালসারি লেবার, বন্ডেড লেবার করানো যাবে না, চাইল্ড লেবার ইস্যুটা থাকবে। যে আরেকটা হচ্ছে আমাদের ডিসক্রিমিনেশন, যেটা কোনো বৈষম্য করা যাবে না কর্মক্ষেত্রে। তো এটা, এটাতে অনেক 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 টপিক হয়, যেমন আমরা ইয়ে করি, যেমন কি বলা হয়,
ইয়েতে কি বলা হয়, কি একটা রিসেন্ট একটা পেপার আমি পড়লাম, যে যেমন এটা সারা ওয়ার্ল্ডে এটা হয়, কিন্তু বৈষম্য যেটা, যে নারী পুরুষের বৈষম্য, এবং একটা থিওরি কিন্তু আছে, এটাকে বলা হয় গ্লাস সিলিং ইফেক্ট। তো ওই টপিকটা তোমরা একটু স্টাডি করে দেখতে পারো, যে ওইখানে দেখানো হয়েছে যে কিভাবে আসলে আমাদের এই ডিসক্রিমিনেশনটা হচ্ছে জেন্ডার বেসিসে। সো এনভায়রনমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে এখানে আবার তিনটা প্রিন্সিপাল। তো এর মধ্যে আসছে যে বিজনেস, যেটা আমাদের এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ, এনভায়রনমেন্টাল রেসপন্সিবিলিটি, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি টেকনোলজি, এই বিষয়গুলো আমাদের মেনটেন করতে হবে। মানে পরিবেশের, যেমন পরিবেশের আইনটা, মানে এই কাজ করতে গেলে আমাকে পরিবেশ অধিদপ্তরের যে আইন বাংলাদেশে ধরো, সেই আইনটা মেনটেন করতে হবে। ফর এক্সাম্পল ইটিপি রান করা, এটাও কিন্তু আসলে আমাদের এই এনভায়রনমেন্টালি যে কমপ্লায়েন্স সেগুলো ফুলফিল করা, এটা আর কি। আর এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি টেকনোলজি ব্যবহার করা, লেস ওয়াটার অ্যাবজর্পশন, লেস এনার্জি বা পাওয়ার কনজাম্পশন, এই ধরনের টেকনোলজি গুলো আসলে আমাদের অ্যাবজর্ভ করতে হবে। সো সেটা আর কি একটা বড় ইস্যু। আর লাস্ট এটা বলছে অ্যান্টি করাপশন। তো অ্যান্টি করাপশনের মধ্যে বলা হচ্ছে যে বিজনেস শুড ওয়ার্ক এগেইনস্ট করাপশন ইন অল ফর্মস ইনক্লুডিং এক্সটর্শন, ব্রাইবারি। মানে এই যে এই কাজগুলাতে যে ঘুষ টুস বা যে কোনো ধরনের দুর্নীতি, ফর এক্সাম্পল ডকুমেন্টেশনে ব্যাপক দুর্নীতি হয়, ডিউটি, ভ্যাট, ট্যাক্স, এগুলো প্রপারলি ক্ষেত্রে আমাদের আসলে আহ, দেখানো হয় যে আসলে আমাদের, মানে দেখানোর এক ধরনের ভিতরে ভিতরে ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে আসলে, এবং প্রচুর পরিমাণে ট্যাক্স ফাঁকি দেওয়া হয়। তারপর হচ্ছে অনেক সময় ডকুমেন্টেশনও দেখানো যায় আমি শ্রমিকদের বেতন ভাতা দিচ্ছি, আসলে তাদের রাইট টাইমে বেতনটা দেওয়া হচ্ছে না। সো আসলে অ্যান্টি করাপশন, আসলে করাপশন ইজ দ্য অল ফর্ম অফ ইরেগুলারিটিস। সো করাপশনটা যদি মেনটেন করতে, মানে স্টপ না করে, আসলে কোনো কিছু স্টপ করা সম্ভব না। অনেক ক্ষেত্রে এরকমও দেখা যায় প্র্যাকটিক্যালি, যে আমাদের যে কালেকটিভ বার্গেনিং এজেন্ট থাকে, বা যারা হচ্ছে এই যে লেবার ইউনিয়নের নেতা থাকে, তাদেরকে ম্যানেজ করে কিন্তু করাপশন করা হয়। সো তারা লিডার হয়ে যায়, তাদেরকে এক্সট্রা সুযোগ সুবিধা দিয়ে শ্রমিকদেরকে ম্যানেজ করে নেওয়া হয়। সো এই ধরনের, তো আলটিমেটলি ওই নৈতিকভাবে নিজের ভেতর থেকে যদি ওই বোধটা না আসে, আসলে কোনোদিনই ডকুমেন্টেশন বা আইন দিয়ে আসলে কখনো ইয়ে করা যায় না। সো অ্যান্টি করাপশন বেসিক থিম হচ্ছে এইটা। সো দিজ আর দ্য 10 প্রিন্সিপালস, এটাই হচ্ছে দ্য 10 প্রিন্সিপাল অফ দ্য ইউএন গ্লোবাল কম্প্যাক্ট রিগার্ডিং কমপ্লায়েন্স ইস্যু ইন এভরিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এটা সারা ওয়ার্ল্ডের জন্য এটা প্রযোজ্য। সো আমরা কি 10টা কম ইয়ে বুঝতে পেরেছি? সো আমরা স্যার এই সোশ্যাল অ্যাকাউন্ট, প্রিন্সিপাল গুলো কি সিরিয়ালি লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ, এইটা সিরিয়াল লিখতে হবে এই কারণে, মানে প্রত্যেকটা, নট অনলি এইটা। ফর এক্সাম্পল আমি যদি বলি, আমরা একটু আগে বললাম এস 8000, সেখানে 9টা প্রিন্সিপাল বললাম না? তো এখন তুমি ধরো প্রিন্সিপাল 8 বা প্রিন্সিপাল 9 ম্যানেজমেন্ট সিস্টেম, সেই জায়গায় তুমি দেখলে চাইল্ড লেবার, তাহলে তো হবে না। তো আমার অবশ্যই সিকোয়েন্স বা সিরিয়ালটা মেনটেন করতে হবে। এর ভেতরে এক্সপ্লেনেশন যেটা আছে, সেটা তুমি তোমার নিজের ভাষায় লিখতে পারবা। আর এই কোশ্চেনটার জন্য ধরো হিউম্যান রাইটসে কিন্তু প্রিন্সিপাল 1 আর 2 ফিক্স। তাহলে এখন প্রথমটা বলতেছে যে হিউম্যান রাইট যে প্রোটেকশন দিতে হবে ইন্টারন্যাশনাল প্রোক্লেমড, আর পরেরটা হচ্ছে হিউম্যান রাইট অ্যাবিউজ যেন না হয়। সো এই ভাষাটা, যে লাইনটা যেটা দেয়া আছে, এই লাইনটা হয়তো তুমি হুবহু মুখস্থ করা দরকার নাই। তুমি নিজের মতো এটার এক্সট্রাক্ট করে তুমি নিজের ভাষায় লিখলে হবে, বাট কোর প্রিন্সিপালটা যেন ঠিক থাকে, এইটা আর কি ফ্যাক্ট। সো ক্লিয়ার ওকে সবাই? স্যার। হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। হুম, ওকে। আচ্ছা, সিয়ার আছো না অয়ন? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার, হাউ টু অ্যাচিভ গার্মেন্টস কমপ্লায়েন্স, এরকম হুম, এই কোশ্চেনটা তো ক্লাসে বলছিলেন, তো এইটা যদি আসে তাহলে কি আমরা ওইখানে কোড অফ কন্ডাক্ট, তারপর এক্স্যাক্টলি, সোশ্যাল হ্যাঁ হ্যাঁ। অ্যাকাউন্টেবিলিটি, না, এই ওই যে দুইটা হাউ দিয়ে টু অ্যাচিভ, এক্সপ্লেইন করব? মানে শুধু কোড অফ কন্ডাক্টটা দিলেই হবে। ওকে স্যার। আর মানে যদি ইন জেনারেল কোয়েশ্চেন আসে, তাহলে অবশ্যই কোড অফ কন্ডাক্ট। আর যখন কোনো সার্টিফিকেশন আসবে, ওটা তো পার্টিকুলারলি মেনশন করাই থাকবে, যে এস 8000, র্যাপ, ইউনাইটেড নেশন গ্লোবাল কম্প্যাক্ট, এইভাবে মেনশন করা থাকবে, এই আর কি। জি স্যার, বুঝতে। আচ্ছা, So, অয়ন আছো, সিয়ার? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। হ্যাঁ, তুমি একটু এই ফাঁকে ওই যে যারা উপস্থিত আছে উপস্থিতিটা নিয়ে নিতে পারবা? স্যার ঠিক আছে স্যার, আমি নিচ্ছি স্যার। এটা কি সিরিয়ালি আছে নাকি এলোমেলো আছে? স্যার একটু দেখতে হবে, আমি একটু এলোমেলো আছে, বাট কিছু ক্ষেত্রে সিরিয়াল আছে। তুমি একটু স্ক্রিনশটটা নিয়ে রেখে দাও, তা আমাকে ঠিক আছে। হোয়াটসঅ্যাপে দিয়ে দাও, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা কন্টেন্ট দেখি, খুব বেশি সময় নাই। সো এগুলো একটু দ্রুত যাচ্ছি, বা সব দ্রুত না, মানে এটা পড়াটা সিস্টেমটা এরকম, মানে কোর্সটা এরকম অদ্ভুত।
মানে আসলে পুরোটাই মুখস্থ। ইভেন এই কোর্সটা টু বি অনেস্ট যদি বলি, এটা বলা উচিত হবে কিনা, মানে একদিন বা 2 দিন ক্লাস নিয়ে শেষ করানো পসিবল। মানে খুবই অদ্ভুত একটা কোর্স, কারণ সবকিছুর এক্সট্রাক্ট সেম জিনিস। মানে এখানে আসলে ইন্ডিয়া আর না বোঝার কিছু নাই, এটা পুরো হচ্ছে ইমপ্লিমেন্টেশন, এই ফেজে কাজ হয়। আর কিছু অ্যাডভান্স টপিক আছে যেগুলো আসলে আমাদের গার্মেন্টস আসলে ওই লেভেলে যায় নাই, কমপ্লায়েন্স ইস্যুগুলো, এই জন্য আমরা অত অ্যাডভান্স জিনিসে যেতে পারছি না। এনিওয়েজ, আমরা আরেকটা টপিকে যাওয়ার চেষ্টা করি, RSC। এটাতে আমরা যদি যাই, RMG সাস্টেনেবিলিটি কাউন্সিল, দিস ইজ দ্য লাস্ট টপিক ফর টুডে। আচ্ছা, সো আমরা একটু এটা দেখি যে RSC এটা আসলে কি, বা এরা কি নিয়ে কাজ করে। আহ এটার জন্য আমাদের ওই পটভূমিটা হবে আরো আগে, সেটা হচ্ছে রানা প্লাজা ইস্যুটা আমাদের একটু আবার রিকল করতে হবে, যে ভয়াবহ ডিজাস্ট্রাস এবং পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যে দুর্ঘটনা, সেই রানা প্লাজা। তো সেই রানা প্লাজা যখন কলাপস করে, এরপরে যেটা ফিডব্যাক ছিল, যারা আমাদের বায়ার ছিল বা বিজনেস পার্টনার ছিল, তারা কিন্তু তার অর্ডারগুলোকে উইথড্র করে ফেলে, এবং নতুন অর্ডারও আসছিল না। তার মানে আমাদের দেশে একটা ভয়াবহ ইমেজ সংকটে পড়ে যায়, এবং যার কারণে হচ্ছে প্রচুর পরিমাণে বায়ার লুজ করছিল, অর্ডার লুজ করছিল, অনেক ফ্যাক্টরি বেশ বেকায়দা পজিশনে ছিল, এবং আমাদের দেশে ইন্ডাস্ট্রিগুলা আসলে কতটুকু কতদিন টিকবে, মানে আমাদের ওভারঅল ইন্ডাস্ট্রিটা, এটা নিয়ে একটা মানে বেশ ভালো মতো নাড়াচাড়া বা একটা আলোচনা শুরু হয়। সো এমন পার্সপেক্টিভ থেকে আসলে দেখা গেল যে দুইটা সংস্থা তৈরি হয়, যেটা বায়ারদের উদ্যোগেই তৈরি হয়। নাম্বার ওয়ান যেটা ছিল সেটা ছিল আমাদের অ্যাকর্ড, এটা আমরা অনেকের নাম শুনেছি, আর এটা ছিল অ্যালায়েন্স। সো অ্যালায়েন্স কারা ছিল? এটা হচ্ছে উত্তর আমেরিকা ভিত্তিক বায়ার। আরো স্পেসিফিক করে যদি বলি, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএস এর যে বায়ারদের, তার একটা জোট মিলে তারা একটা সংগঠন তৈরি করে, একটা ইন্ডিপেন্ডেন্ট অথরিটি, যেটা নাম দেয় অ্যালায়েন্স। আর অ্যাকর্ড করা হচ্ছে ইউরোপিয়ান বায়ার যারা, তারা। তো তারা তখন কি করলো, এই দুইটা সংগঠন তারা তৈরি করে রিমেডিয়েশন, বা আমাদের এই যে ভাঙাচোরা যে আমাদের দেশের অবস্থা, কোনো কমপ্লায়েন্স নেই, সাস্টেনেবিলিটি ইস্যু তারা নাই, তো এই বিষয়গুলো তারা তারা দেখভাল শুরু করে, এবং একটা ফোর্সফুলি ইমপ্লিমেন্টেশনে যায়, যেন আমরা আমাদের এই প্রিভেন্টিভ মেজার গুলো নেই। ফর এক্সাম্পল, ফায়ার সেফটি, বিল্ডিং সেফটি, মেকানিক্যাল সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি, এগুলো তো ছিলই। বিল্ডিং সেফটির যে বিষয়গুলা, ওয়ার্কারদের রাইটস গুলো যেন আমরা প্রপারলি ফুলফিল করি, মানে এই বিষয়গুলোতে তারা দেখভাল করা শুরু করে, এবং তার ফলশ্রুতিতেই, এবং অবশ্যই গভর্নমেন্টের সাথে কোঅপারেটিভ ওয়েতে, মানে কোলাবোরেটিভলি এই কাজটা তারা শুরু করে। সো যার কারণে তখন আমাদের মানে আমাদের ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে শুরু করে। সো ব্যাপারটা এরকম। তো এখন এখানে অনেক কোয়েশ্চেন আসলে, মানে ওই আবারও সেই পুঁজিবাদের কথাই চলে আসে, যে তারা আসলে বায়াররা চলে গিয়েছিল, বাট তারা দেখলো যে বাংলাদেশে কোনো বিকল্প বাজার ছিল না। সো কোথা থেকে তাহলে তাহলে এই যে বিলিয়ন, মানে আমাদের দেশে যে এখন এত বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি, তো এই ইন্ডাস্ট্রিটাকে তো সুইচ করে আরেকটা কান্ট্রিতে শিফট করা ইজ নট এন ইজি টাস্ক, বা ওই লেভেলে ইনফ্রাস্ট্রাকচার, ওয়ার্কার সাপ্লাই, গভর্নমেন্ট ইনভলভমেন্ট থাকা লাগবে। সো তারা দেখলো যে তারা আসলে এখান থেকে অর্ডার গুলাকে উইথড্র করছে, বাট আসলে তাদের তো ব্যবসা করতে হবে। সো এই ব্যবসাটা তারা কোন দেশের সাথে করবে? আসলে অল্টারনেটিভ কোনো দেশ ছিল না। দ্যাটস ওয়াই তারা আবারও বাংলাদেশে ব্যাক করে, এবং তারা এই ইয়েগুলো সেট আপ করে, যেন তারা, কারণ মালিক পক্ষ তো বাংলাদেশে এত ভালো আসলে না, এবং তারা ম্যাক্সিমামই আসলে এখানে শুধু প্রফিটটাই বুঝে। সো দেখা যাচ্ছে যে তারা তো এই বিষয়গুলো নেয় না। সো বায়ারদের চাপে তারা করতে বাধ্য, এবং কমপ্লায়েন্সের সূচনাটা তখনই হয় বাংলাদেশে। তো এটা ধরতে পারো আজ থেকে 10 বছর আগে, এবং আজকে এসে আমরা এই ফেজে আছি। আসলে এটা যাত্রাটাই 10 বছর, এই কমপ্লায়েন্স ইস্যু, এই বিষয়টা। এনিওয়েজ, সো তাদের যে মেয়াদ, এটা মনে হয় 2020 সাল পর্যন্ত আসলে ছিল। এই 2020-এর পরে আসলে তারা বলে যে আমরা এটা করবো না, এটা গভর্নমেন্টের হাতে ছেড়ে দেওয়া হবে, বা গভর্নমেন্টে যারা স্টেক হোল্ডার তাদের হাতে ছেড়ে দিবে। তারা তো আনলিমিটেড অ্যামাউন্ট আমাদের লুক আফটার করতে পারবে না। তো সেই ধারাবাহিকতায় 2020 সালে এই বিজেএমই এর হাতে তারা এই ইয়েটা ছেড়ে দেয়, বিজেএমই এর হাতে তারা ছেড়ে দেয়, এবং বিজেএমই তখন আরেকটা ইন্ডিপেন্ডেন্ট একটা, তারা কি করে, অথরিটি তৈরি করে, যার নাম হচ্ছে RSC, যেটা হচ্ছে রেডিমেড, মানে RMG সাস্টেনেবিলিটি কাউন্সিল। সো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। সো আশা করি সবাই বুঝতে পেরেছো। সো এখন এরা মূলত কি নিয়ে কাজ করে, অবজেক্টিভ, এটা পড়লে আমাদের হয়ে যাচ্ছে। কনটেক্সট আমি যেটা বললাম সেটা, এখন তারা কেন কাজ করে, তাদের মূল উদ্দেশ্যটা কি, সেটা আমরা দেখার চেষ্টা করি। 4টা অবজেক্টিভ এখানে দেয়া আছে: টু প্রমোট, গভর্ন অ্যান্ড ওভারসি দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টু ভেরিফাই দ্য কমপ্লায়েন্স উইথ দ্য অ্যাপ্লিকেবল সেফটি স্ট্যান্ডার্ড ইন দ্য RMG and related industries in Bangladesh.
স্পেশালি ইন দ্য এরিয়া অফ স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি, ইলেকট্রিক্যাল সেফটি, ফায়ার অ্যান্ড লাইফ সেফটি অ্যান্ড বয়লার সেফটি। এই বিষয়গুলোতে আমাদের আসলে ওই যে প্রমোট, গভর্ন এবং ইমপ্লিমেন্টেশন করা অকুপেশনাল হেলথ এন্ড সেফটি। আরো যদি আমরা ব্রেকডাউন করি তার মধ্যে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি চলে আসে, ইলেকট্রিক্যাল সেফটি চলে আসে, ফায়ার অ্যান্ড লাইফ সেফটি চলে আসে, বয়লার সেফটি গুলো চলে আসবে। সরি, আমি এখানে 4টা বললাম, এখানে 10টার মতো অবজেক্টিভ আছে। আচ্ছা, সো 2 নাম্বার যেটা বলা হচ্ছে, এই অবজেক্টিভ গুলা তোমরা একটু বড়, তোমরা নিজের ভাষায় লিখলেও হবে আর কি। সো আমি এই জন্য মানে একদম মানে হুবহু বা মুখস্থ করাটাকে একটু নিরুৎসাহিত করে ধরো তুমি 2 নাম্বারটা নিজের মতো করে লিখলে হবে, বাট মেইন নিড জাস্ট যেটা এক্সট্রাক্টটা থাকা লাগবে, দ্যাট ইজ দ্য কি। সো 2 নম্বরে যেটা বলা হচ্ছে টু কন্ডাক্ট দ্য ইন্সপেকশন ইন দ্য এরিয়া, মানে ইন্সপেকশন নিয়ে তারা মূলত কাজ করবে। স্ট্রাকচারাল, ইলেকট্রিক্যাল, ফায়ার এবং লাইফ সেফটি, বয়লার সেফটি যে ইস্যুগুলো নিয়ে তারা আর কি, আমরা অলরেডি বললাম যে ফার্স্ট পয়েন্টটা, তো সেটার ভিত্তিতে তারা ইন্সপেকশন করবেন এই বিষয়গুলো। 3 নাম্বার যেটা বলা হচ্ছে টু মেনটেন অ্যান্ড ফার্দার ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সটেন্সিভ ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ট্রেনিং প্রোগ্রাম টু প্রোভাইড এক্সটেন্সিভ অ্যান্ড ডিটেলড ট্রেনিং অন অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ইন দ্য ফ্যাক্টরিজ। তার মানে আমাদের এখানে একটা ট্রেনিং বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের রাখা লাগবে। তারপরে 4 নম্বরে যেটা বলা হচ্ছে to cover effective safety procedure and precautions, as well as enable workers to voice concern and actively participate in activities to ensure their own safety, and to develop a depository of know-how and information regarding existing safety hazards for Bangladesh. তার মানে হচ্ছে এই যে সেফটি প্রসিডিউর এবং প্রিকশনস এটা কভার করতে হবে এবং ওয়ার্কারদেরকে এই বিষয়ে কনসার্ন থাকা লাগবে। 5 নম্বরে যেটা বলা হচ্ছে টু প্রমোট, অ্যাডপ্ট এন্ড রিকোয়ার কমপ্লায়েন্স উইথ এক্সিস্টিং অর ফিউচার ন্যাশনাল ইন্টারন্যাশনাল লস। তার মানে আমি যখন এই এটা করব, কি বলা হয় এটাকে, সেফটি প্রসিডিউর প্রোটোকলগুলো মেনটেন করবো, সেটা এক্সিস্টিং ল থাকবে, প্লাস ভবিষ্যতে যখন কোনো আইন আসবে তার সাথে সে যেন মার্জ হয়ে সে কাজগুলো করতে পারে। 6 নম্বরে বলা হচ্ছে টু মেইনটেইন এন্ড ফার্দার ডেভেলপ এ পাবলিকলি অ্যাক্সেসিবল ডেটাবেস উইথ রেগুলারলি অ্যাগ্রিগেটেড লিস্ট অফ অল সাপ্লাইস এন্ড মার্কেট উইথ স্পেসিফিক ডিটেইলস অ্যাবাউট ফ্যাক্টরি সেফটি স্ট্যান্ডার্ড। মানে একটা ডেটাবেস ওপেন রাখা, এই যেন আমরা এই বিষয়গুলো দেখতে পারি যে সেফটি স্ট্যান্ডার্ড, ইন্সপেকশন রিপোর্ট, রিমেডিয়েশন এন্ড আদার রিলেভেন্ট নন কম্পিটিটিভ ইস্যুস। আমি যতটুকু দেখেছি এই বিষয়গুলো আসলে এখন পর্যন্ত পাবলিক অ্যাক্সেস নাই, এবং বিজিএমইর আসলে কোনো ডেটাবেসই নাই আসলে, মানে খুবই মানে মানে বাজে একটা অবস্থা। তারপর নাম্বার 7, টু সুপারভাইজ এক্সপোর্টিং আরএমজি ইন্ডাস্ট্রি এন্ড রিলেটেড ফ্যাক্টরিজ এন্ড পার্মানেন্টলি মনিটর সেফটি, কমপ্লায়েন্স এন্ড সাস্টেনেবিলিটি অফ দ্য এক্সিস্টিং এন্ড নিউ ফ্যাক্টরিজ এন্ড টু প্রোভাইড রিকগনিশন অফ সেফ ওয়ার্কপ্লেস ফর গার্মেন্টস এমপ্লয়ার্স এন্ড এমপ্লয়িজ। আচ্ছা, তার মানে এটা পার্মানেন্টলি মনিটর করা সেফটি, কমপ্লেক্স এবং সাস্টেনেবিলিটি যে ইস্যুস গুলো সেগুলো। আর 8 নম্বরে যেটা বলা হয়েছে যে টু মেইনটেইন এন্ড ফার্দার ডেভেলপ এ ওয়ার্কার কমপ্লেন্ট মেকানিজম, যেটা ওই যে আমাদের অনেকটা হচ্ছে ইয়ে হিসেবে কি বলা হয়, আমরা যে কালেকটিভ বার্গেনিং যেটা বা গ্রিভেন্স মেকানিজম যেটা কথা বলেছিলাম, সেখানে একটা কমপ্লেন্ট মেকানিজম থাকবে। আর 9 নম্বরে যেটা বলা হচ্ছে টু প্রমোট বেটার ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, স্কিল ডেভেলপমেন্ট, ওয়েলফেয়ার, এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, পলিউশন কন্ট্রোল, আদার ক্লাইমেট পজিটিভ ইনিশিয়েটিভ। এই বিষয়গুলো নেওয়ার যে থাকে না অনেক সময় যে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করা বা ক্লাইমেট পজিটিভ ইনিশিয়েটিভ, মানে বিভিন্ন কোম্পানি তাদের রেপুটেশনের জন্য এই উদ্যোগগুলো নেয়। অনেক সময় সিএসআর এর সাথে তারা মানে সিএসআর আওতায় এই ইনিশিয়েটিভ গুলো নেয় সেগুলা। আর তারপরে যেটা বলা হচ্ছে টু অ্যাপয়েন্ট কোয়ালিফাইড সেফটি অফিসার্স, মানে এদের আন্ডারে সেফটি অফিসার্স এবং সাপোর্ট স্টাফ থাকবে যারা এগুলোকে ইমপ্লিমেন্ট করবে, মনিটর করবে, অবজার্ভ করবে। সো দিজ আর দ্য 10 অবজেক্টিভ অফ আরএসসি। সো পরীক্ষা যদি আসে নিজের ভাষায়, আমি যেভাবে বললাম মানে নিজের ভাষায় লিখতে হবে, বাট 10টা যেন অ্যাটলিস্ট আসলে থাকে। সো আমরা কি ক্লিয়ার আরএসসিটা আসলে কি? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমরা মোটামুটি 3টা টপিক আজকে কভার করলাম, একটু দ্রুত গেলাম, বাট আশা করি 3টা টপিক বুঝতে পেরেছো। হ্যাঁ, ওকে, সো সবাই ক্লিয়ার? আজকে 3টা টপিক আমরা পড়লাম হচ্ছে S8000, ইউনাইটেড নেশন 10 গ্লোবাল কম্প্যাক্ট, আর একটা হচ্ছে আরএনজি সাস্টেনেবিলিটি কাউন্সিল। এই 3টা টপিক আজকে আলহামদুলিল্লাহ কভার হয়ে গেল। এই ম্যাটেরিয়াল গুলো আমি দিয়ে দিব, আর সিটিটা আগামীকাল দেওয়ার কথা ছিল, তো আগামীকাল আবার আমাদের আমার পরীক্ষার ডিউটি পড়েছে আসলে, লেভেল 1 টার্ম 1 ফাইনাল। সো আসলে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, বাট আমি চেষ্টা করবো নেক্সট উইকে নেওয়ার জন্য, বা বৃহস্পতিবার কি দিতে পারবা কিনা? না স্যার। আচ্ছা স্যার সিটি নিয়ে আমরা স্যার পরে একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ, মানে আচ্ছা, এটা তুমি এটাই বললাম যে আসলে মানে আমারই ভুল ছিল, আমার দেখা উচিত ছিল বুধবার আমার ডিউটি আছে, তো আমি আসলে এটা তুমি আমাকে ডেট দেবে, ওইভাবে দেখে আমি জানাই দিব। ঠিক আছে। তো আর সিলেবাস হচ্ছে আজকে পর্যন্ত, ফার্স্ট ক্লাস থেকে আজ পর্যন্ত যা পড়ালাম এটা সিটি সিলেবাস। স্যার অনেক বেশি হয়ে যায়, অনেক বেশি একটু হয়ে যায় কমানো স্যার। যায় না?
কিন্তু জিনিসগুলো কিন্তু সিমিলার, কাছাকাছি। তারপরও স্যার একটু কমালে মনে হয় ভালো হতো স্যার। আচ্ছা, আমি অয়নের সাথে কথা বলে তাহলে দেখি একটা চ্যাপ্টার এক্সক্লুড করে দিলাম। ঠিক আছে স্যার। আর অপশন থাকবে, কোনো সমস্যা না, আমি তো সিটিতে অপশন দেই। সো ওরিড হওয়ার কিছু নাই, হয়তো 8টা থেকে 5টা কোয়েশ্চেন থাকবে, সো তুমি একটা চ্যাপ্টার বাদ দিলেও, তুমি নিজে বাদ দিলেও তোমার সঙ্গে কমন পড়তে পারে। ঠিক আছে, সো ওভাবে আর কি মেজার নেওয়া হবে। তো ঠিক আছে অয়ন, তুমি কি স্ক্রিনশটটা নিয়েছো? জি স্যার, আমি হ্যাঁ, স্ক্রিনশট তুমি নিয়েছি, আমাকে আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দাও, আমি ওইভাবে আসলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। অনেক ঠিক আছে। উপস্থিতি, ভেরি গুড। 66। স্যার সিটি কোশ্চেন প্যাটার্ন কেমন হবে? কোয়েশ্চেন 8টা কোয়েশ্চেন থাকবে, এর মধ্যে 5টা কোয়েশ্চেন অ্যান্সার দিতে হবে। 5 × 2 = 10। ঠিক আছে, একদম ছোট ছোট কোয়েশ্চেন থাকবে, আমি জি অপশনও দিই। স্যার। হ্যাঁ, এই আর কি। সো মোটামুটি যাই তাহলে, আমাদের খেলা চলতেছে, বাংলাদেশ এখনো লিডে আছে। সো আসলে দেখতে হবে। তো সবাইকে ধন্যবাদ।